আর্মিনের চেহারা দেখতে পাবার আগে সাক্ষাৎটি তাদের চতুর্থ না তৃতীয় সাক্ষাৎ তা নিয়ে সংশয় আছে। কেননা এর মাঝেও এক দফা একপাক্ষিক সাক্ষাৎ ঘটল। সে দেখল আর্মিনকে। আর্মিন চাঁদনিদের খোঁজে ক্লাবঘরের সঙ্গে লাগোয়া বাড়িটিতে এলো যেদিন, কিন্তু আর্মিন তাকে দেখল না বলে ওটাকে সাক্ষাৎ বলায় আপত্তি আছে। জয়বাংলা ক্লাবঘরের দোতলার চিলেকোঠার ঘরে একটা গোল বিছানা পাতা, তাতে সাদা চাদর, 3টে বালিশ, একটা কোলবালিশ, 2টো কুশন। গোল বিছানার আকার ছোট নয়তো, তার উচ্চতা বেশি। গোল বিছানায় শুলে তার পা 1-1.5 ফুটের মতো বাইরে ঝুলতে থাকে। আবার পা গুটিয়ে শোবার অভ্যেস নেই তার। কপালের নিচে হাত পেতে উপুর হয়ে বুকে ভর দিয়ে পা দুটো 2 দিকে ছড়িয়ে সরীসৃপের মতো শুয়ে থাকাই তার স্বভাব। গোল বিছানার পাশে ছোট্ট টেবিল, ওতে ঘড়ি, ওয়ালেট, সিগারেটের শলাকা, হ্যান্ড প্রেসিং বল, 2টো ড্যাগার, কিছু হাবিজাবি সহ একটা ফেন্সিডিলের বোতল অযত্নে ফেলে রাখা। বাংলা ভাষায় একে বলা হয় ডাইল। যারা পান করে তারা হলো ডাইলখোর। তার মদ, গাঁজা, চুরুট, বিড়ি, ড্রাগ সবই চলে। সাথে ডাইলের বোতলটা কাশির ওষুধ হিসেবে কার্যকর বলে টেবিলে জায়গা পেয়েছে। কটা দিন জ্বর ছিল গায়ে, এখনো গলা খুসখুস করছে। মাস্টার্স পরীক্ষার দিন কয়েক বাকি, তাই ইলেকশনের বেজায় ঝামেলার মাঝেও হামজা ধমকে ধামকে তাকে পাঠায় নিরিবিলি একটু পড়তে। সেদিন দুপুরের খাবারটা কবির হোটেল থেকে আনলো। কবির যখন খাবার নিয়ে ঘরে ঢুকলো, তখন সে পৃষ্ঠা ভরে ম্যাথ করছে। গোল বিছানায় বই খাতা ছিটিয়ে আছে। বালিশের একপাশে অ্যাস্টে, সেটার এক কোণে জ্বলন্ত সিগারেট হেলান দিয়ে রাখা আছে। তা তুলে নিয়ে একটু করে টান দেওয়া ও খানিকটা গাণিতিক সমস্যার সমাধানের চেষ্টা চলছে। মাথা এলোমেলো, হুটহাট বহুদিন পর বই খাতা নিয়ে না বসলে মনেই থাকে না যে সে ছাত্র। পড়ালেখাটা ঠিক হলো না এই জনমে। যেদিন থেকে ছাত্রর পরে লিগ বলতে একটা শব্দ পেশাগতভাবে যুক্ত হলো, তারপর আর কেউ ছাত্র থাকে না। তার অবশ্য ছাত্রের মতো করে এমনিতেও কখনো সন্ধ্যার পর পড়ার টেবিলে বসা হয়নি। সন্ধ্যার পর পড়ার টেবিলে বসা হয় মা বাপের ঝাড়ি খেয়ে। তার সেই বিপদ দুটোই ছিল না বিধায় রক্ষা। তবুও পড়াটা কিভাবে যেন এত দূর হলো। কদিন পর মাস্টার্স পরীক্ষায় বসার দিনও এসে গেল এই সংক্ষিপ্ত জীবনে। কি আশ্চর্য! ডিগ্রি হিসেবে সে বিরাট শিক্ষিত ছেলে। ভাবা যায় সব হামজা ভাইয়ের জন্য। এই যে মাস্টার্স, এটাও বড় সাহেবের হুমকি ধামকির ফল। সে জীবনেও এসব করতে চায়নি। যে জীবনের আগাগোড়া নেই, সে জীবনে এত ভালো বিষয় নিয়ে ঘটা করে পড়ার কিছুই নেই। তার তো কোনো স্বপ্ন টপ্ন নেই। ভালো বিষয় নিয়ে গ্রাজুয়েশন করে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করে তার মতো মানুষের কি কাজ? সে কি আর ভদ্রসভ্য লোক? সে কি শিক্ষার মর্যাদা রাখা লোক? ভুয়া শিক্ষা, অকাজের ডিগ্রির পিছে খাটুনি যাচ্ছে। তার কি জীবনে পদার্থবিদ্যার জ্ঞান দিয়ে কোনো রিসার্চ করতে যাবার ফুরসত আছে? আর কটা সকাল সূর্যের দেখা মেলে তারই তো ঠিক নেই। তবে হ্যাঁ, তার যদি একটা জীবন থাকতো, সে পদার্থবিদ্যার কোয়ান্টাম ফিজিক্সকে গবেষণার থিসিস হিসেবে নিয়ে বিশ্বসেরা কোনো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যেত, এইটুকু বলা যায়। কোয়ান্টাম মেকানিক্স, নিউক্লিয়ার ও পার্টিকল প্রবল বলেই পদার্থবিদ্যায় গ্রাজুয়েশন করা কিনা কে বলবে? তার তো আর জীবন নেই। কতক্ষণ আঙুলের মাঝে কলম ঘোরাতে ঘোরাতে চুপচাপ খাতার দিকে চেয়ে থেকে মাথা তুলে দেখল সিগারেটটা পুড়ে শেষ হয়ে গেছে। নতুন একটা জ্বালিয়ে ঠোঁটে রেখে হাসল। মাঝে মধ্যেই গোল পাকাইয়া ফেলি কোনটা বেশি জটিল, পদার্থবিদ্যার থিওরি, রাজনীতির কারবার নাকি শালা জিন্দেগি। তোর কি মনে হয় কবিররা? আমি তো ভাই আর্টসে ছিলাম। ধুর শালা, আর্টস পড়ার চাইতে মাল খেয়ে তালগাছ থেকে লাফিয়ে পড়া ভালো। দেয়ার্স নাথিং উইদাউট সায়েন্স অ্যান্ড ফিজিক্স, গট ইট মাই বয়। সিগারেটে টান মেরে বলল, তুই আবার স্কুলে ভর্তি হ। এই বয়সে স্কুলে ভর্তি নেবে? আমি চাইলে নেবে। একটা কথা মাথায় রাখবি, শিক্ষার কোনো শেষ নেই, মারা খাওয়ার কোনো বয়স নেই।
বুঝেছিস? কবির গম্ভীর গলায় বলল, ভর্তি কি কিন্ডারগার্টেনে হব? না, ক্লাস 9-এ। কর করে সায়েন্সে পড়বি। বলতো, একজন মানুষ কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরলে বৃষ্টি থেকে রক্ষা পাবে? তারপর ধর কত মিটার পার সেকেন্ড বেগে মারা খাইলে একটা ট্রাকের পেছন দুমড়ে মুচড়ে খাল হবে? ভাই, এইসব পড়ে আপনারা এত গর্ব করেন, এইসব কোনো পড়ার জিনিস? সে কবিরের মাথায় একটা গাঁট্টা মারল। খরচা আছে বেগ। একজন দারোয়ান মনে কর সারাদিন একটা বাড়ির গেইটে বসে পাহারা দিল। ওইটা কি ওর কাজ? না, পদার্থবিজ্ঞান তা মানে না। মানে না কেন? পদার্থবিজ্ঞানের কি সমস্যা এখানে? সমস্যা হইল ওই সম্বন্ধী চ্যাংড়া সারাদিন একখানে বসেছিল, ওর কোনো স্মরণ হয় নাই। স্মরণ মানে কি ভাই? স্মরণ মানে মুভমেন্ট, ভদ্রনকি ভাষায় বললে অতিক্রান্ত দূরত্ব। ওর কোনো মুভমেন্ট না হইলে ওইটা কাজ না। এখন তুই এক জায়গায় খাড়াইয়া 10 মণ ভরের একটা বস্তা কাঁধে করে সারাদিন দাঁড়াইয়া থাকলেও ওইটা কিন্তু কাম না, কারণ তুই দূরত্ব অতিক্রম করস নাই। এইবার ক, তুই যদি পদার্থবিদ্যা পড়িস তারপর কোনো দারোয়ানরে যায়া বলিস যে, মামা আপনি তো বেকার লোক, কোনো কাম করেন না, তোর কান লাল হবে। আবার ধর কোনো চাকরি না পাইলে তুই নিজেই দারোয়ান হইলি, তখন পদার্থবিদ্যার সম্মানে তুই কাউরে বলতে পারবি না যে তুই কাম করস, তুই বলবি যে তুই 1 নম্বরের বেকার মগা। সায়েন্স পড়া চরম কঠিন ব্যাপার। কবির গম্ভীর মুখে তার খাতার দিকে তাকালো। গোটা গোটা হাতে পৃষ্ঠা ভরা ইংরেজিতে কী সব লেখা। থিওরি, ল, হাইপোথিসিস, ম্যাথমেটিক্যাল টার্ম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লিনিয়ার অ্যালজেব্রা, টেনসর, ক্যালকুলাস ইত্যাদি হিজিবিজি লেখা। কবির ওসবের কিছুই বুঝল না। দেখেই ভয় করতে লাগলো। মনে হলো এর চেয়ে ইতিহাসের এখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির নাম মনে রাখা বহুত সহজ ছিল। সে সিগারেট শেষ করে হাত সরিয়ে আড়মোড়া ভাঙল। মিষ্টিবিলা কবিররা গরিবদের জন্য ল্যাংচা রসসহ, আর বড়লোকদের জন্য পচা বাতাসা। কেন ভাই? কারণ আমি মাস্টার্সে ফেল মারব 400%। এমএসসি গ্রাজুয়েশনে যা মাথা নষ্ট করা পড়া পড়তে হয়েছে তা ছিল ধর গ্যাদা বাচ্চারা। মাস্টার্সে শালা বাপ চাচারা চলে এসেছে। আমার প্রস্তুতি ফার্স্ট ক্লাস লেভেলের খারাপ। কি আনলি রে তুই? কবির তাকে খ্যাপাতে বলল, ভাই, ছোট মাছের চচ্চড়ি ছাড়া আর কিছুই পাই নাই, আজ দুপুরটা এইটা দিয়েই চালান। সে বকে উঠল, ছোট মাছ তোর পিছন দিয়ে ভরে নে, শালা ভাতই খাবো না যা। কবির হো হো করে হেসে বলল, ভাই, ছোট মাছে ভিটামিন এ আছে, চোখের জন্য ভালো। আমার চোখ কি নষ্ট হে? এই দেখ, পুরা ম্যাগনিফ্লাইং গ্লাস। এইখান থেকে তাকাবো তো 50 কিলো দূরের জিনিস দেখতে পাবো। আমি খালি আপনারই এক সায়েন্সের স্টুডেন্ট দেখছি যার চোখ খারাপ হয় নাই এখনও। যেসব পড়া আপনার চোখ নষ্ট হইতে দেরি নাই, তখন অযথা ডাক্তার বাড়ি পয়সা ঢালা লাগবে। মাছ খাবেন, চোখ চিরকাল এরকমই ঝকঝকা থাকব। সে উঠে বাথরুমে যেতে যেতে বলল, চোখ যদি কানাও হয়ে যায় তাও জীবনে ডাক্তারশালাদের কাছে যাব না। হামজা ভাইয়ের চোখ নষ্ট হলো, ছোট অক্ষর দেখতে পায় না, গেলাম চোখের ডাক্তারের কাছে। শালা দেখি নিজেই পুকুরের অত বড় বড় 2টা গ্লাসওয়ালা চশমা পরে দাঁত কেলাইয়া হাসতেছে। সেই শালারা আমার চোখের চিকিৎসা করবে? ভাত কি দিয়ে তাই বল, চরম খিদে পেটে, সকালে কিছুই খাই নাই। কবির খাবার খুলে একে একে সব সাজিয়ে রাখতে রাখতে বলল, মাংস ভুনা, খাসির পায়া, সাদা ভাত, অল্প ডিম পোলাও আনছি। যদি ভাত না খান তো খাবেন। তার পছন্দের ঝাল জাতীয় আরও কিছু বাঙালি খাবার এনেছে কবির। আলু ভর্তা, কালো জিরে বাটা, পাতলা মসুর ডাল, বেগুনের চপ, সবজি সহ এক গাদা খাবার এনেছে। নভেম্বরের শুরুর দুপুর, বাংলায় শীত এসে প্রকৃতির দরজা ঠুকছে। নগ্ন পায়ে দুপুরেও শীত করে। সে বাথরুম থেকে বেরিয়ে গামছায় হাত মুখ মুছে শালটা তুলে শরীরে পেঁচিয়ে জিজ্ঞেস করল, মিষ্টি আনিস নাই কিছু? কবির জিহ্বা কামড়ালো।
একবার মনে করলাম আনি, আবার ভাবলাম খাবেন কিনা। মিষ্টি খাইতে মন চাচ্ছে। খাইতাম। আমার কালোজাম খাইতে মন চাচ্ছে। কবির সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। হারান, এক্ষুনি যাব আর আসব। সে গম্ভীর গলায় বলল, বস, লাগবে না। ভাই, আপনি খান, আমি বাড়ি যাইগা, গোসল দেব। মা রাগ করবি নে, বাড়ি যাইয়া খাই। সে 2 আঙ্গুল চুবিয়ে একটা মাংস তুলে মুখে পুরে আঙুল চাটতে চাটতে বলল, সে যাবি, খেয়ে যাবি, বস। ভাই, আপনি খান। সে চোখ তুলে তাকাতেই কবিরকে থামতে হলো। সে বলল, মেয়ে লোকের মতন ন্যাকড়াবাজি করিস না তো বাপ। আমার সুগার আছে, বসে পড়। আমার একা খাইতে ভাল লাগে না। আমি খাওয়ার সময় সব সময় তরু বসে থাকে, সঙ্গে খায়। বস বলছি। কবিরকে অগত্যা খেতে বসে শুকনো ভাত নাড়াচাড়া করতে লাগলো। সে চট করে পাত্র তুলে কবিরের পাতে ভুনা মাংসের অর্ধেকটার বেশি ঢেলে দিল। তুই কি শালা নতুন বউ, তুলে খেতে লজ্জাবতী পাতার মতো নেতিয়ে যাচ্ছিস? কবির চোখ বড় বড় করে বলল, ভাই, আমি কিন্তু এবার উঠে যাব। সাহস থাকলে যা। পরের বার যেহেতু তোর ঠ্যাং থাকবে না, আর যেতে পারবি না। কবির গোমরা মুখে খেতে লাগলো। সে প্রিয় গরুর মাংসের ভুনা খেতে খেতে চোখ বুজে বলল, এর সাথে যদি চালের আটার রুটি হতো না কবির। কবিরের মন খারাপ হয়ে গেল। সে হাসল তা দেখে। কবিরটা এখন ভাবছে যদি এক্ষুনি পারত জাদু বলে ভুনা মাংসের সাথে চালের আটার রুটি হাজির করতে। কবির বলল, আমি আজই মারে বলবনি ভাই, মাংস ভুনার চালের আটার রুটি করে দেওয়ার জন্য, সাথে কালো জাম। সে হাসল। কবিররা, তোর একটা বিয়ে করানো জরুরি। তোর মায়ের হাতে বহুত খাইছি, এবার তোর বউর হাতে খাওয়ার স্বাদ জাগে। চোখ মারল সে। খাওয়া শেষ করে কবির চলে গেল। সে সিগারেট হাতে পেছনের রুফটপে এলো। সামনে কচুরিপানা ভর্তি পরিত্যক্ত ডোবা, অযত্নে বেড়ে ওঠা কিছু জংলি গাছপালার ওপার জুড়ে বিস্তীর্ণ মাঠ। সূর্যের আলো হেলে পড়ার পথে। দুপুর 3টে পার। সূর্যের তাপ একটু আধটু গায়ে লাগলো দাপুটে উত্তরে হাওয়ার কাছে টিকতে পারছে না। গা শিরশির করছে। তাছাড়া শরীরে ঠান্ডার একটা ভাব তো রয়েই গেছে। চুরুটে লম্বা টান দিতেই কাশি উঠে গেল। গলা জ্বলতে লাগলো ভীষণ। 1 কাপ গরম চা হলে ভালো হতো। শুকনো চুরুট ঠিক জমছে না। সিগারেট ঠোঁটে ধরে শালটা ভালো মতো শরীরে জড়াতে গিয়ে এক অপছন্দের দৃশ্য দেখা গেল। বোরকা নিকাবে আবৃত এক নারী মূর্তি পলাশ আসগরের ধান্দাঘর থেকে বেরোচ্ছে। এত দূর থেকেও চিনতে ভুল হলো না বলে সে হাসল। কি করে চিনল বলা যাচ্ছে না। ওই যে হাঁটে মাথাটা নত করে, গা ঘেঁষে সঙ্গে হাঁটলেও বোধহয় পায়ের আওয়াজ পাওয়া যাবে না। সঙ্গীতের ছন্দের মতো সাজানো পদচারণা। বোরকার এপাশ ওপাশ দুলছে, আপন মনে হেঁটে এগিয়ে যাচ্ছে। 2 হাত ও কপালটা দূর থেকেও ফর্সা জলজল করছে দেখা যায়। এই মেয়ের পুরো নাম মনে থাকে না অত, শুরু শেষ ভুলে মাঝেরটুকু স্মরণে থাকে। আরমিন। ভ্রু কুঁচকে চেয়ে রইল সে, কিন্তু আরমিন এক সময় আড়াল হয়ে এলে তার মুখের হাসি নিভে এলো। পেছনের রুফটপ থেকে আর দেখা যাচ্ছে না। সে দৌড়ে সামনের দিকে এলো। তখন আরমিন রাস্তা দিয়ে হেঁটে ক্লাবের দিকে এগিয়ে আসছে। একটাবারও চোখ তুলে দেখল না এদিক সেদিক। তার মুখটা কঠিন ক্রুদ্ধ হাসিতে ছেয়ে গেল। মেয়েটা বোকা নাকি দুঃসাহসী। তার খুব ইচ্ছে করল চট করে সামনে গিয়ে দাঁড়িয়ে সুস্থির চলনকে অস্থির করে তুলতে। সামনে গিয়ে দাঁড়ালেই বিরক্তি, ঘৃণা ও তেজ ভরপুর চোখ দুটো দেখতে পাওয়া যায়। তার দারুণ মজা লাগে তখন। হাসল সে। এসব বকাটেপনার সময় চলে যাবার পরও এই অন্যরকম মেয়েটার জন্য নিত্য এমন ফোন দিয়াটা হচ্ছে রোজ রোজ। তার অধপতন থামল না। আজ আরও একটা অধপতন টের পেল। আরমিনকে এত শান্তিমতো হেঁটে যেতে দেওয়া ঠিক না বুঝেও স্থির দাঁড়িয়ে চুরুট টেনে গেল। আজকের হিসেবটুকু আগামী দিন ভার্সিটির জন্য তুলে রাখল। একসময় আরমিন একেবারে আড়াল হয়ে এলো। ততক্ষণে স্তব্ধ ঘোর কাটিয়ে সে স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে উঠল।
চুরুটে দুটো সুপটান মেরে সেটা ছুঁড়ে ফেলে গিয়ে উঠল, ওই পথে যখনই আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই। এর পরের লাইনটা পছন্দ হলো না। আলতারাঙা পায়ে আবার নূপুর পড়েছে। না, আরমিন বোরকা পরে, আর বোরকার সাথে সে কখনোই আলতা পরতে পারে না। তবে আলতা না পড়ুক, নূপুর তো পরতেই পারে। পা দুটো তো দেখা হয়নি সেভাবে, দেখতে হবে। কপাল আর হাতের মতো যদি পা দুটো ফর্সা হয় তবে হলো আসল ফর্সা, নয়তো শুধু শুধু এই মেয়ের নামে ফর্সার ফাওতা গাওয়ার কিছু নেই। হতে পারে তার মতোই আসল গায়ের রং তামারঙা, নাইট ক্রিম টিম মেরে ফর্সা হয়েছে, মেয়ে লোকের ভরসা নেই। এরপর সে গানটাকে নিজের মতো বদলে নিয়ে বাকিটুকু গাইল। বয়সটা অনুমানে 19 কি 20, চোখেতে তেজ, মুখে কথারও ছুরি। চক্ষু তুইলা যখন একটু আমার পানে চায়, ফুরুত কইরা পরাণ পাখি শূন্যে উইরা যায়। এখন বুঝি মজনু শালা কেন লাইলির জন্য মরেছে। বোরকা পরা মেয়ে আমায় পাগল করেছে, একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে। ছোট্ট একটা নল দিয়া খায় যখন জুস, খোদার কসম তখন আমার থাকে না যে হুঁশ। বাড়িতে নয় গাড়িতে নয় মনে আগুন লেগেছে। গান গাইতে গাইতে নিজে হেসে লুটিয়ে পড়তে লাগলো। এরপর মনে পড়ল, সে আরমিনের জুস খাওয়া তো দূর, চেহারাটাও এখন অবধি দেখেনি। চেহারা দেখাটা ফরজ হয়ে গেছে। একদিন টানটুন মেরে নিকাবটা খুলে ফেলতে হবে। তার একদিন পর ভার্সিটিতে আরমিনের কাছে এদিনের জবাবদিহি চাওয়ার সময় মেয়েটা আবার দুঃসাহস দেখালো। মুখে মুখে জবাব দিল, একটুও ভয় পেল না। তবুও সে শুধু নিকাব টেনে খুলে ফেলার হুমকি দিতে পারল। টেনে খুলে ফেলা হলো না। না চেহারাটা দেখার লালসায় পারল, আর না বেয়াদবির শাস্তিতে। রাতের বেলা পলাশের হোটেলে গিয়ে পলাশের সাথে বসে সিঙারা চানাচুরো মদ পান করল। রাত বাড়ার সাথে সাথে পলাশের পাগলামির সময় হলে পলাশ গোটা এক বোতল সাথে নিয়ে জলজলে হেসে উঠে দাঁড়ালো। মানুষ মদের সাথে ঝাল ঝাল স্ন্যাক্স খায়, পলাশও খায়। তবে পলাশের রুচি দামি হওয়ায় ঝাল হিসেবে সে নারীর চিৎকারকে বেছে নিয়েছে। এই যা এক ঢোক অ্যালকোহল, এক একটা নারী কণ্ঠের চিৎকার। পলাশ আর সময় দিতে পারল না। প্যান্টের বেল্ট খুলে হাতের তালুতে পেঁচাতে পেঁচাতে চলে গেল তার খাস কামরার দিকে। যাবার পথে তার জন্য চমৎকার এক আইটেম রেডি করে দেবার আদেশ দিয়ে গেল ম্যানেজারকে। সে সোফায় শরীর এলিয়ে বসে বিড়বিড় করে বলল, শালা তার কাটা মফিস, এই মালটাকে মেন্টাল অ্যাসাইলমে রাখলে কি সমস্যা? কজ অফ এনভায়রনমেন্ট পলিউশন, এফিম। সে বসেছিল পলাশের জন্য বিশেষভাবে তৈরি হোটেলের সবচেয়ে কাস্টমাইজ স্পেশাল ইউনিটে, সাথেই পলাশের লাগোয়া খাস কামরা, আধা সাউন্ড প্রুফ। খাস কামরাটা শুধুই নিরাপত্তার সুবাদে, হোটেলের গেস্টদের যাতে ডিস্টার্ব না হয় এই জন্য। নয়তো পলাশের ইচ্ছে জনসম্মুখে ঝাল খাওয়ার। দিন দিন পাগলার স্যাডিজম পশুবৎ পর্যায়ে চলে যাচ্ছে। একটা মেয়েকে পলাশের সামনে পালিত কুকুর হিসেবে উপস্থাপিত হতে হবে, এটা পলাশের দাবি। মেয়েটার গলায় হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে সর্বোচ্চ ব্যথা, ভয়, রক্ত না দেখা অবধি পলাশ শান্ত হয় না। কদিন আগে সকালের দিকে একটা মেয়ের লাশ বের করা হয়েছে। তখনও দেখা গেল পলাশ তৃপ্ত হতে পারেনি। মেয়েটার শরীরে অসংখ্য কামড়ের ক্ষত ছিল, দাঁতগুলো শরীরে গেঁথে গেছে, চামড়া গোস্ত উঠে উঠে এসেছে, নিচের ঠোঁট প্রায় ছিঁড়ে গেছে। আজও সে বসে থাকতে থাকতেই সপাত সপাত শব্দে বেল্টের আঘাতের আওয়াজ আসতে লাগলো। সে দ্রুত উঠে পাগলের দরবার থেকে বেরিয়ে এলো, নয়তো কিছুক্ষণ পর বেল্টের সাথে উঠে আসা ছেঁড়া চামড়া মাংস দেখার সৌভাগ্য হবে। পলাশের কথা মতো দোতলায় একটা সাজানো আইটেম নিয়ে দাঁড়িয়েছিল ম্যানেজার। তাকে দেখে হেসে রুমে ঢুকিয়ে দিল। রুমে ঢুকে সে শার্টের কটা বোতাম আলগা করে সোফায় বসল, এসি চালালো। নাক মুখ কুঁচকে মেয়েটাকে কাছে ডেকে বসালো। কিন্তু এই যে মেয়েদের এক স্বভাব, আগে আসে ঠোঁট এগিয়ে নিয়ে। সে বেশ কয়েকবার মুখটা সরিয়েও দিল,
তবুও আবার তাকে ধরে টুপ করে গালে একটা চুমু খেয়ে বসল মেয়েটা। সঙ্গে সঙ্গে চটাং করে কান বরাবর এক থাপ্পড় মেরে ঝেড়ে উঠে দাঁড়ালো। ঘেন্নায় গা ভারী হলো তার। ছি, চুমু জিনিসটা হলো রোমান্টিকতার নামে কলঙ্ক। তার চরম ঘেন্না লাগে এই বিষয়টাতে। অষ্টাব্য গালি দিতে দিতে শার্টের কলার তুলে বেরিয়ে এলো রুম থেকে। ম্যানেজার দৌড়ে এলো। কি হইছে জয়, কোনো সমস্যা? সে টিস্যু দিয়ে গাল ঘষতে ঘষতে বলল, শালি চুমু খাইতে আসে, থুক, গালটায় জীবাণু ইনফেকশন হয়ে গেছে। বলছি যে এইসব চুমু খাইতে আসা চ্যাটম্যাট আমার কাছে দেবেন না, ঘেন্না লাগে আমার। নেশাটা ঠিক মতো না চললে মেজাজ খুব খিস্টে থাকে। পকেটে হিপ ফ্লাক্সে পানিও আছে। সে হোটেল থেকে বেরিয়ে উদ্দেশ্যহীন হাঁটতে লাগলো রাস্তা ধরে। রাত 1:30 মতো বাজে। তরুটা বোধহয় এখনও বসে খাবার টেবিলে ঢুলছে। বাড়ি ফেরা দরকার। মনটা অজানা কারণে বিক্ষিপ্ত হয়ে আছে, কিছুতেই মনোযোগ আসছে না। এই যে মেয়েটা চুমু খেতে ঠোঁট এগিয়ে দিল, কি আশ্চর্য। সেই সময় অবচেতন মনে এক আপত্তিকর আকাঙ্ক্ষা আসছিল। আরমিনের চেহারা কেমন? আরমিনের ঠোঁট দুটো কি সুন্দর না অসুন্দর? শুধু চোখ দেখে তো চেহারা আন্দাজ করা যায় না। আরমিন কি দুনিয়ার কোনো মূল্যে তাকে এভাবে চুমু খেতে আসবে? কি আশ্চর্য সব ভাবনা। সে নিজে জবরদস্তি করলেও যেন সম্ভব নয়। তখন মাথায় প্রশ্ন এলো, কোনো মেয়েকে চুমু খেতে সে জবরদস্তি করবে? সে? তারপর মনে হলো যে মেয়ের প্রতি তার এত অরুচি, তাকে জবরদস্তি করা যায় কিনা। জটিল এক বিভ্রান্তি মাথায় নিয়ে গভীর রাতে বাড়ি ফিরল সে। রাতটা ঘুম ঘুম জাগরণে কাটল। সকাল সকাল ঠান্ডা পানিতে গোসল করে হামজার থাপ্পড় খেয়ে রোদ পোহানোর নাম করে সকাল 9টার মধ্যে ভার্সিটি প্রাঙ্গণে হাজির হলো সে। আজকাল ছেলেরা খুশির সাথে সাথে দারুণ অবাক হয় রোজ রোজ তাকে ভার্সিটিতে পেয়ে। কিন্তু সে রোজ আরমিনের দেখা পায় না। আরমিনকে জ্বালাতে না পারলে তার খুব দুঃখ হয়। তবে সেদিন ভার্সিটিতে পাওয়া গেল। সে শহীদ মিনারের সিঁড়িতে বসে চুরুট ফুঁকছিল। তখন কোমল পা ফেলে মাটির দিকে গর্দান ঝুঁকিয়ে হেঁটে আসতে দেখা গেল আরমিনকে। তার ঠোঁটের কোণায় দুষ্টু হাসি এলো। গভীরভাবে চেয়ে থেকে যে চেহারার একটা সম্ভাব্য আকৃতি কল্পনা করা যাবে তারও কোনো উপায় নেই। ঘাড় নত। আরমিন শহীদ মিনার থেকে কিছুটা দূর দিয়ে হেঁটে এগিয়ে যাচ্ছিল। তার রাগ হতে লাগলো। মেয়েটা ইচ্ছে করে তাকে এড়িয়ে যাচ্ছে। সে আঙুলে তুড়ি মেরে গলা উঁচিয়ে কয়েকটা ডাক দিল, আরমিন, আরমিন, এদিকে, এই মেয়ে, আরমিন। আরমিন তাকালোই না। তার রক্ত গরম হলো। এক লাফে উঠে গিয়ে পেছন থেকে হাতটা চেপে ধরতে গিয়ে নিজের হাত গুটিয়ে সামনে গিয়ে দাঁড়ালো। সে কোনোদিন আরমিনকে সরাসরি ছোঁয়নি এসব দিনগুলোতে। আজও ছুঁল না, কারণটা অজানা। চুরুটের শেষ টান দিয়ে তা ফেলে চিবিয়ে বলল, ডাকতেছিলাম শোনো না। কথার সাথে পাজা পাজা ধোঁয়া ছুটল। আরমিনের বোধহয় বমি পেল। ওর মতো মেয়ে চুরুটের গন্ধ সহ্য করতে পারবে না, কিন্তু কিচ্ছু বলল না। শুধু ঘন পাপড়ি ঝাপটে একবার তাকালো। রোদটা এসে ঠিক সেই চোখের মণিতে পড়ে। মণি জল করে উঠল। তার আজ মনে হলো আরমিনের চোখের মণি উজ্জ্বল বাদামি, খাঁটি কালো নয়। আরমিন ফের নজরটাও সরিয়ে নিল। মেয়েটা যথাসম্ভব নিজের নজর হেফাজত করে। তার দিকে তাকাতে ভালো লাগে না নিশ্চয়ই, কিন্তু সে তাকিয়ে থাকে যতক্ষণ মেয়েটা সামনে থাকে। কি আছে পর্দার ওপারে ঢাকা ওই চেহারার ব্যক্তিত্বে? এই রহস্য বের করতেই হবে। সে আগ্রাসী পায়ে আরমিনের দিকে এগিয়ে খুব কাছে দাঁড়িয়ে বলল, তো মিস জুনিয়র, আমি যে তোমার এনাফ সিনিয়র, সামনে আসলে শান্তি টান্তি বর্ষণ করার কথা খেয়াল থাকে না? আরমিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার ধারণা আপনার জীবন ও মনে অতিরিক্ত অশান্তি, আর আমি নেহায়েত এক অধম। তাই আমার মনে হয় না আমার শান্তি বর্ষণে আপনি একটুও শান্তি পাবেন। তাই অযথা সালাম খরচা করে কী লাভ?
সে রোজ সামনে আসে এসব কারাক টাইপের কথাবার্তা শোনার জন্য। আজকাল অভ্যেস হয়ে যাচ্ছে, ব্যাপারটা ভালো হচ্ছে না। সে ভ্রু কুঁচকে বলল, আমার জীবন ও মনে খুব অশান্তি। তা কি করে বললে? আরমিন বলল, আপনি নিজেই ভাবুন, কোনো মানুষের মনে ঠিক কতটা অশান্তি থাকলে সে রোজ শুধু একটা মেয়েকে টিচ করতে ভার্সিটিতে এসে দলবল নিয়ে বসে থাকে। সে তাচ্ছিল্য করে একপেশে হেসে বলল, তোমার মনে হয় আমি তোমার জন্য ভার্সিটিতে আসি? আরমিন সেই জবাব না দিয়ে বলল, আপনি প্লিজ একটু সরে দাঁড়াবেন, আপনার শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে। সে অবাক হয়ে শার্ট নাকে তুলে শুকল। যা শালা, ৮,০০০ টাকা দামের পারফিউম আর ডিওডোরেন্টকে বলতেছে বিশ্রী গন্ধ। এই শালির মেয়ের তো জন্ডিস কেস, এইবার লিভারে রিং পরানো লাগবে। কবিরকে ডেকে বলল, এই এদিকে আয় তো, শুকে দেখ তো গন্ধটা কেমন। কবির শুকে বলল, গন্ধ ভালো, কিন্তু ভাই আপনি গায়ে সেন্ট মারেন নাকি সেন্টে গোসল করেন? সে কবিরের মাথায় একটা চাটি মেরে বলল, এই শালা, আমার সেন্ট তাতে আমি গোসল করিয়া ডুব মারি, তোর কি তাতে? আরমিন বলল, আমি কি যেতে পারি? সে মাথা নেড়ে না বুঝিয়ে আরমিনকে দাঁড় করিয়ে রেখে একদৃষ্টিতে দেখতে লাগল। আন্দাজ করার চেষ্টা করল নিকাবের নিচের চেহারাটা কেমন হতে পারে। পর্দার আবরণে আবৃত চেহারার এক টুকরো চোখ ও নাকের উপরিভাগে যদি এত উজ্জ্বলতা ও মাধুর্য ছড়াতে পারে, তাহলে চেহারা কেমন হবে? চাঁদের মতো। কিন্তু সেই চাঁদমুখ দেখার উপায় তা তো দুর্লভ। সে দুষ্টু হেসে আরমিনের গা ঘেঁষে চারপাশে গোল করে হাঁটতে হাঁটতে শাহরুখ খানের এক পুরনো সিনেমার হিন্দি গান গাইতে লাগল। ঘোমটে মে চান্দা হে হুঁ ঘোমটে মে চালতা হে, फिर भी पहला चारों उजाला, होश ना खोदे का ही जोश में देखने वाला, होश ना खोदे का ही जोश में देखने वाला। সে গানের একটা শব্দ নিজের মতো করে গাইল। গানে ছিল চান্দা, সে গাইল চালতা। এরপরের কয়েকটা দিন চেহারা তো দূর, পর্দাবৃত আরমিনকে জ্বালাতন করবার জন্য আর পাওয়া গেল না ভার্সিটি প্রাঙ্গণে। তার মন মেজাজ অনিয়ন্ত্রণে যেতে লাগলো। পরীক্ষা কাছাকাছি, ভার্সিটিতে আসছে না। সে দলবল সহ বাড়ি পৌঁছে গেল জ্বালাতে। এবার সত্যি মনে সুপ্ত যে অনৈতিক তৃষ্ণাটুকু নিয়ে আরমিনদের বাড়িতে ঢুকেছিল তা চরিতার্থ হলো। সাদা পায়রাকে পাওয়া গেল কালো পোশাকের আবরণে। কালো পোশাকের হাতা দিয়ে দেখা গেল ফর্সা ধবধবে নরম হাত। কালো ওড়নাটা শরীরে পেঁচানো। তার আকাঙ্ক্ষা মতো চেহারাটাও অনাবৃত হলো এক মুহূর্তের জন্য। চোখজোড়ার সঙ্গে বাকি সুরটটুকু ঘোমটার তলে ঘাপটি মেরে থাকা চাঁদ বৈকি। আর এই দুর্লভ সাক্ষাৎ লাভের একটা সম্ভাব্য কারণ থাকতে পারে। সে মাজার ফকির বা তাদের দোয়ায় বিশ্বাসী না। আরমিনদের বাড়ি যাবার পথে সেদিন এক ফকির বাবার সঙ্গে দেখা হলো। জয় তাকে ধরে নিয়ে গিয়ে রুটি কলা ও পিসকেক খাওয়ালো। যাবার সময় কিছু টাকা হাতে গুজে দিল। ফকির বাবা তার মাথায় হাত বুলাতে চাইলেন। সে তালগাছ মাফিক লম্বা, তাকে ঝুঁকতে হলো। ফকির বাবা তার মাথায় হাত রেখে অমায়িক হেসে বললেন, বাপজান, তুই যে ইচ্ছা এরাদা নিয়ত নিয়ে পথে বাহির হইছিস, মহান পরওয়ারদিগার তা কবুল করুন। তিনি চাইলে সব হয় রে, সব হয়। তুই সহি সালামত থাক, তার দয়ায় তোর মনের নেকখায়েশ পুরা হোক। একে তো দোয়া কবুল বলতে কিছু নেই, তার উপর ফকির বাবা বলেছে নেকখায়েশ। তার পেট ফেটে হাসি এলো। সে হাসল সারা পথ। সে যে নিয়ত খায়েশ নিয়ে যাচ্ছে তার নেক নিয়ত। দমফাটা হাসি এলো তার। তার মনে হতে লাগলো অন্তত এই ফকিরের এমন উল্টাপাল্টা দোয়ার কারণেই আজ আরমিনের চেহারাটা দেখতে পাওয়া যাবে না। কারণ ফকির নেক খায়েশ কবুলের দোয়া করেছে। তার নিয়ত খায়েশ অপবিত্র। পর্দাশীল পায়রার পর্দা হটার রূপাস্বাদনের খায়েশ। এই খায়েশের কথা যদি ফকির জানত, নিশ্চয়ই তার পরওয়ারদিগারের কাছে কিছু কড়া অভিশাপ দিতেন, যেমনটা তার নামে সবাই দেয়।
সে এই ভেবে হাসতে হাসতে আরমিনদের বাড়িতে ঢুকে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হবার পর দিনাজপুরের এই পথ ওই পথে খুব খুঁজেছে সেই ফকিরকে। আর পাওয়া গেল না, দেখা হলো না। কিন্তু তার পাপী খায়েশ পূরণ হলো ঠিকই। কবির এর একটা সমাধান দিয়েছিল। ভাই, আপনি যে ফকিরে পেট ভরাইছেন, এটাই হলো মহৎ ধর্ম ভাই। খিদের অন্ন পিপাসার পানি দিলে পাপীরও ভেস্ত নসিব হয়। আপনি তো খালি ভাবির চেহারার দর্শন পাইছেন। সেদিন কি ফকিরের নেক দোয়ায় সে আরমিনের ঠোঁট দুটো এক পলকে দেখার সুযোগ পেল কে জানে। এবং এরপর হিসেবে বসে কেন যেন তার মনে হলো ওই ঠোঁটে সে চুমু খেতে চাইতে পারে, জবরদস্তিও করতে পারে। সেই মতো জবরদস্তি করে চুমু খেতে গেল অপ্রত্যাশিতভাবে আরমিনটা হালাল হবার পরপরই। জীবনে প্রথমবারের মতো তার পুরুষ সত্তায় অদ্ভুত এক অনীহা হিসেবে জমে থাকা চুমু ঘেন্না কাটিয়ে উল্টো সে কোনো নারীর ঠোঁটে একটাবার ঠোঁট ছোঁয়াতে তৃষ্ণার্তের মতো ছুটে গেল আরমিনের ঘরে। জবরদস্তিও করল, চুমুও খেয়ে এলো। কারণ যেখানে আরমিনের টুকটুকে থুতুনির ওপর গোলাপের গোটানো পাপড়ির মতন ঠোঁটের ভাঁজ, সেখানে তার ঘেন্নার শেষ। সে চায়নি আরমিন তার হোক, আবার না চাইতেও সে অসংখ্যবার ছুটেছে মেয়েটার পিছনে। কখনো জ্বালাতে, কখনো ক্ষুব্ধ হয়ে, কখনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে, কখনো ভয় দেখাতে, কখনো ভেতরের তাগিদে। কিন্তু সে থামতে পারেনি। ঘটনাক্রমে বা বৈপরত্যের টানে সে বারংবার নিজের জীবন মৃত পুরুষ সত্তাকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে আরমিনের দ্বারে।